দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই তা হলো জাতীয় ঐক্য, সেই সাথে আমরা কূটনৈতিক ঐক্য নিয়ে আমরা কথা বলবো। শুরুতে যদি একটু বলতে চাই সেটি হচ্ছে জাতীয় ঐক্য না থাকায় কূটনৈতিক ক্ষেত্রে অতীতে অনেক কিছু অর্জন করতে পারেনি বাংলাদেশ। দেশের এখন যে পরিস্থিতি সেটা বিবেচনায় নিয়ে জাতীয় ঐক্যে পৌঁছানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে দল মত ও ধর্মের ভিন্নতা থাকবেই, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে জাতীয় স্বার্থে আমাদের সবাইকে এক বিন্দুতে আসতে হবে, যদিও সেটা অনেক কঠিন কাজ। এই কঠিন কাজকে কিভাবে সহজে করা যায় সেই আলোচনাটাই এখন শুরু হয়েছে, আমরাও সেদিকে যেতে চাই। আমি আজকে যারা এসেছেন আলোচনা করার জন্য তাদের একটু পরিচয় করাতে চাই। সেটি হচ্ছে শুরুতেই আমি তাইফুল ইসলাম টিপু, তিনি সহ দপ্তর সম্পাদক বিএনপি, এবং আক্তার হোসেন সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি, আছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের তিনজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুতে শুনলেন আমাদের আজকের আলোচনার বিষয় কূটনৈতিক ঐক্য, আর এই কূটনৈতিক বিষয়টা নিয়ে আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সেই কথা শুনে আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা একটু তার বক্তব্য শুনতে চাচ্ছি। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। প্রত্যেক দেশের সাথে আমাদের দেখতে হবে যে আমাদের সার্থকতা এবং আমরা কারোর জন্য থ্রেট না। অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জাতীয় ঐক্যমত না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। আমরা কথা শুনছিলাম, শেষে যেটা বললেন যে জাতীয় ঐক্যমত না থাকায় আমরা অনেক পিছিয়েছি, এবং 5 আগস্টের পর থেকেই ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের যে সমস্ত খবর নিয়ে অপপ্রচার বলেন, মিথ্যা বলেন, গুজব নানাভাবে ছড়ানো হয়েছে। সেই আচরণের কারণে কিন্তু দুই দেশের যে সহায়ক সম্পর্ক সেখানে কিছুটা হলো আপনার সহায়ক নয় সম্পর্কটা, সেটাই তিনি মিন করলেন। আমরা সেই প্রসঙ্গে একটু আপনার বক্তব্য জানতে চাই যে আসলে আমরা এই জায়গাটায় আমাদের বক্তব্য কি হওয়া উচিত। আসলে একটা বিষয় আমি আপনারা বলি, আপনার ধন্যবাদ, সেটা হচ্ছে যে কোনো দেশের নাগরিকের মধ্যে কোনো ঘটনা ঘটলে সেটা ওই দেশের অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণ নিয়ম নীতি এবং আইন কানুনের মধ্য দিয়েই ওই দেশের সরকার পদক্ষেপ নেয়। সেখানে ও দেশের নাগরিকদের মধ্যে কোনো ঘটনা ঘটলো, সেই ঘটনাকে কেন্দ্র করে বহির্বিশ্ব কোনো দেশ এখানে হস্তক্ষেপ করা বা কোনো বিবৃতি দেওয়া, এটা আসলেই শিষ্টাচার বহির্ভূত। এখন পার্শ্ববর্তী দেশ বিগত 3 মাস ধরে আমাদের ওই দেশের মিডিয়া এবং ওই দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা যেসব বক্তব্য দিচ্ছে, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। এবং এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে এই দেশের পুরে পার্শ্ববর্তী দেশের কর্তৃত্ববাদী যে আচরণ বা কর্তৃত্ব করার যে প্রবণতা, সেটা পরিলক্ষিত হয়েছে বিগত 17 বছর। এটা আপনার আওয়ামী লীগের মাধ্যমেই তাদের কর্তৃত্বটা এখানে প্রকাশ পেয়েছে। এখন আমি বলতে চাই, দেখেন, হিন্দু মুসলমান দাঙ্গা হতেই পারে, সেটা আমরা এই দেশের মধ্যে দিয়ে আমরা সলভ করব। যদি সেটাই হয়, ইন্ডিয়াতেও কিন্তু হিন্দু মুসলমান আছে, আচ্ছা, সেখানেও কিন্তু সমস্যা হয়। তারা যে বড় সমস্যা করে না, বাবরি মসজিদ তারা ভেঙে ফেলছে, আর জাকির নায়েক একজন স্কলারকে তারা দেশ থেকে বিতাড়িত করছে। তো সেটা নিয়ে তো অন্যান্য দেশগুলো তো সেভাবে তো কোনো প্রতিবাদ করে না, কারণ তারা ওই দেশের অভ্যন্তরীণ বিষয় মনে করেছে। এখন বাংলাদেশের মধ্যে হিন্দুদের কোনো ঘটনা ঘটছে, যদি তাই হয়, অনেক হিন্দুই তো রাজনৈতিকভাবে সক্রিয়, বিভিন্ন দলে সক্রিয়। তো সেই দলের রাজনীতি করতে যায় যদি সে সাফারার হয়, তো সেই ক্ষেত্রে তো এইটা মনে করি যে এটা কোনো সম্প্রদায়কে ছোট করা বা খাটো করা না। যদি সেটা হয়, তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে তা একসময় তো আওয়ামী লীগের কর্তৃত্ববাদীরা তো অত্যাচার করছে, নির্মমভাবে আঘাত করছে, রক্তাক্ত করেছে। সেদিন তো ইন্ডিয়ার এই পত্রিকাগুলা বা ইন্ডিয়ার কোনো আপনার বুদ্ধিজীবী বলেন আর আপনার রাজনৈতিক নেতারা সেদিন তো কোনো প্রতিবাদ করে নাই। যখন আমাদের বর্ডারে যখন আমাদের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে ফেলানিকে যেমন ঝুলে রাখছে, সেই সময় তো ভারত
কখনো দুঃখ প্রকাশ করে না এবং এই ধরনের কোনো প্রতিবাদও করে না। এইটা যেটা করছে সেটা হচ্ছে যে তারা মনে করছে যে এই গত আমাদের ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতাদের ঐক্যের মধ্যে দিয়ে যে ফ্যাসিবাদের যে পতন ঘটেছে তাতে তারা মনে করছে যে ভারত মনে করতেছে তাদের রাজনৈতিক এই দেশের কর্তৃত্ব তাদের হারিয়ে গেছে এবং কর্তৃত্ব ফিরে পাওয়ার জন্য মানুষের যে পরাজয়ের যে গ্লানি সেটার থেকে বিভিন্নভাবে প্রকাশ করার জন্য তারা এই চেষ্টাগুলি করছে। যে আসবো আপনার কাছে কোনোভাবেই কেমন না। জি আমি আসবো আপনার কাছে, আমি যেতে চাই আক্তার হোসেন আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি শুনলেন কথা শুনলেন, সেটা হচ্ছে যে মানে ভারত আমাদের এই 5 আগস্ট আগে পরে যে হত্যা হয়েছে, যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সংঘর্ষ মারামারি ব্যাপক ঘটনা ঘটেছে, আমাদের গণ অভ্যুত্থান হয়েছে, সেই জায়গাটায় এত মানুষ মারা গেছে, তখন ভারত সবসময় বলেছে যে এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাদের এখানে কিছু বলার নেই, করার নেই। কিন্তু আমরা দেখলাম যে সম্প্রতি ইসকন ইস্যুতে তারা কিন্তু বিবৃতি দিয়েছে, তখন তারা বলতেছে এটা বাংলাদেশের আসলে অভ্যন্তরীণ বিষয় হলো তারা বলছে, কিন্তু তখন তারা বললো না যে এটা অভ্যন্তরীণ বিষয়। এখন একটা দোহাই দিয়ে এই জায়গাটায় যদি আপনি একটু পরিষ্কার করেন। সেই সঙ্গে আজকে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে বাংলাদেশে গণমাধ্যমের দায়িত্ব আছে, তাদেরও এই যে অপপ্রচার মিথ্যা এগুলোর বিরুদ্ধেও আমাদের কথা বলার দরকার আছে, সেই জায়গাটাও একটু পরিষ্কার করবেন। দেখুন 5 আগস্টে এখানে যখন হাসিনার শাসনের অবসান হয়, হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তিনি পালিয়ে গেলেন কোন দেশটাতে? যে দেশটার ব্যাকআপে আচ্ছা গত 17টা বছর ধরে এই বাংলাদেশে তারা ফেসিবাদ কায়েম রেখেছিলেন। 14-র ইলেকশন বলেন, 18-র বলেন, 24-এর ইলেকশন বলেন, এই যে ডামি ইলেকশনগুলো, ভোটারবিহীন ইলেকশনগুলো, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে তারা ক্ষমতায় আসলেন, সব কিছুর পেছনে তাদেরকে যিনি মানে শক্তি জুগিয়েছিল যে দেশটা, যে দেশের ডিপ স্টেট মেকানিজম, সেটা হচ্ছে ভারত। এবং সর্বশেষ বাংলাদেশের 2000 মানুষকে হত্যা করে নারকীয় হত্যাকাণ্ড চালানোর পরে তিনি আশ্রয় পেলেন যে দেশটাতে, সে দেশটাও কিন্তু ভারত। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে স্বাভাবিকভাবেই ভারতের উচিত ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা, যাতে এখানে 2000 মানুষকে যিনি খুন করে গেলেন সেই খুনি শেখ হাসিনা তার যাতে বিচার হয়। এখানে ফেয়ার ট্রায়ালের কথা বলা হচ্ছে। আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটা আছে, সে আইনটা পর্যন্ত এখানে সংশোধন করা হয়েছে। আগে যত ধরনের এলিমেন্ট এখানে ছিল যেগুলো বিচারের জন্য সহায়ক ছিল না, সেগুলোকে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এরকম একটা ফেয়ার ট্রায়ালের পরিস্থিতি থাকা সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করছে না। আবার অপরদিকে 5 আগস্টের পরে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু যারা আছেন তাদের ওপরে আক্রমণ হচ্ছে বলে খবর প্রচার করা হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করার মতো বিষয়, যখন এখান থেকে শেখ হাসিনার শাসনের অবসান হলো, পালিয়ে যেতে বাধ্য হলো, তারপরে কিন্তু প্রথম দিকে ভারতীয় গণমাধ্যমে এবং বিশেষত টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে নিউজগুলো প্রচারিত হতো যে বাংলাদেশে ক্ষমতা দখল করেছে ইসলামী জঙ্গিরা, এইভাবে সেখানে প্রচার প্রচারণাটা চলতো। সন্ত্রাসীরা এখানে ক্ষমতা দখল করেছে, এইভাবে প্রচার প্রচারণা করার চেষ্টা করা হয়েছে। যখন সেটাতে হালে পানি পাওয়া গেল না, তখন প্রচারণা চালানো হলো বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এইভাবে ঢালাও খবরগুলো প্রচার করা হচ্ছে। খেয়াল করে দেখবেন যে চট্টগ্রামে যখন সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হলো, এর পরেও ভারতের টুইটারে নিউজ ছড়ানো হয়েছে যে চট্টগ্রামে 19 জন হিন্দুকে মারা হয়েছে। টোটালি ফলস নিউজ, কিন্তু সেটা সেখানে ছড়ানো হচ্ছে। এই যে ছড়ানো হচ্ছে, এটার সাথে ভারতের যে স্টেট মেকানিজম, তারাও এটার সাথে যুক্ত হয়ে আছে। এবং এইভাবে যুক্ত থাকার ভেতর দিয়ে আমাদের এখানে 2000 খুনের যিনি খুনি, তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের সুযোগ দিয়ে তাদের সাথে কূটনৈতিক সম্পর্কের যে জায়গাটি আছে, সেটা কোনোভাবেই বলবৎ হতে পারে না। আমরা কিন্তু বারবারই এই কথাটা বলি যে ভারত বাংলাদেশের মানুষের সাথে তারা সম্পর্কটা তৈরি করে নেই, তারা মূলত সম্পর্কটা তৈরি করেছে এদেশের আওয়ামী লীগের সাথে, তাদের সম্পর্কের জায়গা। অতএব এই জায়গাটা থেকে বেরোতে হবে। ভারতকে আমরা চাই তাদের সাথে সমমর্যাদাপূর্ণ একটা জায়গায় থেকে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা আগাতে চাই, সেটাই আমরা চাচ্ছি। কিন্তু ভারত যেহেতু আমাদের প্রতিবেশী বড় একটি দেশ, প্রভাবশালী বড় দেশ, সেই জায়গায় আমরা তো কূটনৈতিক চেষ্টা করছি। এখন যদি বল প্রয়োগ হয়, যদি ভিন্ন পন্থায় যায়, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের তো কূটনৈতিক আলোচনা ছাড়া, দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া আসলে আমরা অন্যদিকে যেতে চাই না। আমরা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের তরুণদের মেসেজ একটাই
জি যে দিল্লির থেকে ক্ষমতা নেবার বা দিল্লির কাছে গিয়ে ধর্ণা দেওয়ার যে বিষয়টা সেটা থেকে বেরোয় আসতে হবে। জি সেটা আওয়ামী লীগ সেটা করেছে, কিন্তু সেটা পার পায়নি। আচ্ছা। বিএনপি, জামাত বা অন্য কোনো দলও যদি দিল্লির থেকে জি তো ক্ষমতা ধর্ণা দিয়ে নিয়ে আসার চেষ্টাটা করে, তারাও এখানে সফলকাম হবে না। এই জায়গাটাতে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো যদি আমরা একমত হতে পারি, আমরা বাংলাদেশের প্রশ্নে এক, তাহলে খুনি হাসিনা সহ ভারতের এই যে দ্বিপক্ষীয় যে বিষয়গুলো আছে ভারতের আমরা সাথে আমাদের, সেগুলোতে আমরা একটা এক জায়গায় যেতে সমন্বয়ে যাচ্ছি, আসতে পারবো। সেটাই আসবো আপনার কাছে। ডক্টর শফিকুল ইসলাম, আপনি শুনছিলেন আখতার হোসেন যে বলছিলেন সব রাজনৈতিক দলকে এই যে যে কূটনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য, সেই জায়গায় এক জায়গায় আসতে হবে। বিষয়টা কি খুব সহজ না খুব বেশি কঠিন? যদি কঠিন হয়ে থাকে তাহলে এই কঠিন জিনিসটাকে সহজ করার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে সেই জায়গায় কি আমরা যেতে পারছি? মানে আমাদের কোনো সমস্যা আছে কিনা? কেন আমরা জাতীয় ঐক্যের এক বিন্দুতে সবাই আসতে পারছি না দেশের জাতীয় স্বার্থের প্রশ্নে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন প্রকাশ্যে আজকে আমাদের অতিথিবৃন্দ এবং যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, দেখেন এখন এই দু একদিনের মধ্যে বাংলাদেশে এখন একটা স্লোগান উঠেছে, বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা, যে দেশ খুনিদের আশ্রয় হয় সে দেশ আমাদের বন্ধু নয়। আচ্ছা, এটা খুব একটা মানে প্যাথেটিক স্লোগান, কিন্তু যে একটা রাষ্ট্র এবং সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা খুনিদের আশ্রয় দিয়ে সেই রাষ্ট্র ওই রাষ্ট্রের বন্ধু হবে কিভাবে? এটা তো একটা বেসিক কোশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে তাদের স্টেটমেন্ট এখন শুধু না, আচ্ছা, 2008 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, জি, এদেশের মানুষ মনে করে যে এই ইলেকশনগুলো জনগণের ইলেকশন হয়নি। আচ্ছা, এক চেটিয়া তারা বলে আসছিল একেবারে এই 15 বছর টানা, তাদের বক্তব্যের ধরন ছিল এরকম যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং জনগণ, সে দেশের সরকার এটা নির্ধারণ করবে। আমি ঠিক বুঝতে পারি না যে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র হঠাৎ করে 5ই আগস্টের পরে তাদের পুরো মেন্টালিটিটা চেঞ্জ করে তারা এখন বলতেছে যে না, এই ব্যাপারে আমাদের ভূমিকা রাখতে হবে, কারণ আমরা প্রতিবেশী রাষ্ট্র। যারা এতদিন 15 বছর এক নাগারে এক কথা বলে আসলো যে এটা অভ্যন্তরীণ ব্যাপার, সেই দেশের সরকার এবং জনগণ এটা ঠিক করবে, সেই দেশ হঠাৎ তাদের পলিসিটা চেঞ্জ করলো কেন? এই কোশ্চেন তো তাদের করতে হবে এবং আমার মনে হয় দেশের 18 কোটি জনগণ তাদের কাছ থেকে এই জবাব নিবে। থার্ড হচ্ছে, দেখেন জি, আজকে কালকে মেইন স্ট্রিম পত্রিকাগুলো এটা প্রকাশ করেছে, ভয়েস অফ আমেরিকার একটা রিপোর্ট, যে এটা জরিপ হয়েছে যে এদেশে আমরা আসলে সংখ্যালঘু বলি না, তারপরে তাদের ভাষায় তারা দিয়েছে যে ভিন্ন মতাবলম্বী যারা আছেন বা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা কেমন আছে বাংলাদেশে। সেই রিপোর্টে তারা প্রকাশ করেছে যে 64% মত দিয়েছে যে তারা বিগত 15 বছরে জি, যে আওয়ামী শৈরের শাসন ছিল সেই তুলনায় এখনকার ভিন্ন ধর্মাবলম্বীরা মত প্রকাশে তারা অনেক ভালো আছে। আচ্ছা, 15% বলেছে যে আমরা এই ব্যাপারে মাঝামাঝি অবস্থান, যা আছে ভালো না মন্দ না। আচ্ছা, 17% জি, শুধু বলেছে যে না, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই বিচ্ছিন্ন যে ঘটনাগুলো 17% বলেছে, মজার ব্যাপার হচ্ছে এখানে যে 64% তো একটা মেজর অংশ, জি, আর 17% যারা বলেছে তাদেরও বক্তব্যটা হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এবং সেই প্রতিক্রিয়া দেখা গেছে এই 3 মাস বা 4 মাস 5ই আগস্টের পরে প্রত্যেকটা ঘটনার একদম নিরপেক্ষ অ্যানালাইসিসে প্রশাসন যেটা ঠিক করেছে যে এই ঘটনাগুলোর সাথে যারা সম্পৃক্ত এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু পতিত সরকারের ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা, যারা পলাতক, একদম পরিকল্পিতভাবে তারা একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য এটা করেছে। ফোর্থ হচ্ছে, আজকে দেখেন ভারত যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সাথে সম্পর্ক শুধু খারাপ ব্যাপারটা এরকম না, যেমন বলে না মানে ঝগড়াটে প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করে আপনি কতক্ষণ ভালো সম্পর্ক বজায় রাখবে। আসলে তাদের হিস্ট্রিটা দেখেন। 7 সিস্টারের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কি? আচ্ছা, ইটস এ বেসিক ইস্যু এবং ফান্ডামেন্টাল ইস্যু যে 7 সিস্টারের ব্যাপারে তাদের মানে অ্যাটিটিউডটাই হচ্ছে একটা মানে আধিপত্যবাদ, একটা দাদাগিরি মনোভাব। এই দাদাগিরি মনোভাব থেকে মালদ্বীপ একদম মানে রিভলিউশন করে তারা বেরিয়ে আসছে। কাশ্মীরকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে তারা বাধ্য হয়েছে। এই যে তাদের মেন্টালিটিটা গোটা বিশ্ব এখন এই জগৎ থেকে বের হয়ে আসছে। আমি একটা কথা পরিষ্কার মনে করি যে বাংলাদেশের মানুষ বিগত 2024 সালের এই যে জুলাই আগস্টে আপনি একজন রিকশাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন, আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আচ্ছা, একজন রিকশাওয়ালা বলবেন
যে 24 জুলাই আগস্টের আমাদের এই তরুণ যুবক ছাত্র জনতা শ্রমিকেরা সেদিন শুধুমাত্র এই ফ্যাসিস্ট খুনি সরকারের বিরুদ্ধে লড়াই করে নাই, সেদিন মূলত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা দমিয়ে রাখতে চেয়েছে, আধিপত্যবাদ বিস্তার করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। এবং আমাদের বিজয়টা শুধুমাত্র আমাদের একটা খুনি সরকারের বিরুদ্ধে না, আমাদের বিজয়টা সেই আধিপত্যবাদেরও হয়েছে। কারণ আপনি খেয়াল করেছেন যে এই 24 আগস্টে 5ই আগস্টের আগে 1-2 দিন 3 দিন আগেও বড় বড় হাইরেস বিল্ডিংগুলোতে হেলিকপ্টার নামিয়েছে কারা, সেখানে লুঙ্গি পরে কাদেরকে পালাতে সহযোগিতা করা হয়েছে, এগুলো ভিডিও ফুটেজ এখনও পাওয়া যাচ্ছে। এবং বলা হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি, আমি জানি না ইটস রাইট অর রং, কিন্তু এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এগুলো তো ইনভেস্টিগেশন হচ্ছে, তদন্ত হচ্ছে, তো কারা কিভাবে আসলো, কিভাবে গেল, কিছুটা প্রমাণিত। আচ্ছা, আমাদের আজকের উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমি বিশ্বাস করি যে উনি যথার্থই বলেছেন যে 5ই আগস্টের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক 5ই আগস্টের পরে বাংলাদেশের সম্পর্ক একরকম নয়। কারণ আগের 5ই আগস্টের বাংলাদেশ আর 5ই আগস্টের পরে বাংলাদেশ একরকম নয়। সুতরাং সম্পর্ক আমি শুধু একটা লাইন বলে আমার এটা একটু কনক্লুড করি, না হলে এটা হারিয়ে যাবে। সেটা হচ্ছে যে সেই 5ই আগস্টের আগে যারা লুঙ্গি পরে হাইরেস বিল্ডিংগুলোতে হেলিকপ্টারে করে পালিয়েছিল, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ওই মহিলা যে রাষ্ট্রে আছেন সেই রাষ্ট্র থেকে শোনা যাচ্ছে এখনো যে দোসররা আমাদের দেশে আছেন লুকিয়ে বিভিন্ন জায়গায়, তাদের সহযোগিতায় অথবা তাদের সম্পৃক্ততায় আবার তাদেরকে ব্যাক করানো, এবং এই সমস্ত ঘটনাগুলো তাদেরই বিচ্ছিন্ন ঘটনার একটা অংশ, এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে এগুলো মোকাবিলা করতে হবে। আসবো আপনার কাছে। আমরা কথা বলছিলাম কূটনৈতিক ঐক্য নিয়ে, আমি একটু যেতে চাই তাইফুল ইসলাম টিপু আপনার কাছে। সেটি হচ্ছে যে জাতীয় ঐক্য, আমি বারবারই জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে এক বিন্দুতে আসতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসলেন, গণমাধ্যমের সাথে কথা বলেন, তিনি বললেন যে জাতীয় ঐক্যের বিকল্প নেই, জাতীয় ঐক্য আমাদেরকে করতেই হবে বর্তমান পরিস্থিতিতে এখন যে অবস্থা। এবং তিনি এও বলেছেন যে যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ তিনি ঘোষণা করার কথা বলেছেন, যে এইটা করলে, এটা না করলে কি হবে, নানা রকমের ষড়যন্ত্র, নানা রকমের বাধা, নানা রকমের শঙ্কার কথা তিনি বলেছেন। এখন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এই জাতীয় ঐক্যের ক্ষেত্রে বিএনপির ভূমিকা নিশ্চয়ই অনেক বেশি হওয়ার কথা, অনেক বেশি আগে ভাগে এগিয়ে আসার কথা। সেই জায়গাটাকে আপনারা শুরু করতে পেরেছেন কিনা? দেখুন, আসলে বিএনপি তো জাতীয় ঐক্যের বিষয়ে তো অনেক আগে থেকেই পরিষ্কার করছে। কারণ 17 বছর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন যেটাই বলেন, সেই আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এবং পরবর্তী পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রত্যেকটা সংগঠনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে 31 দফার ভিত্তিতে একটা 31 দফার একটা জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছে। আচ্ছা, এখন এর জাতীয় ঐক্যর কারণেই, জাতীয় ঐক্য ধরে রাখার জন্যই আনকন্ডিশনাল আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি। এবং জাতীয় ঐক্যরা আজকে যে আন্দোলন যেটা বলছে 5ই আগস্ট যেটা আসছে, সেটা কিন্তু একদিনে হয় নাই, এটা কিন্তু দীর্ঘ 17 বছর ধরিয়া রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে রাস্তায় যে মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট সৃষ্টি করছে, মানুষকে বোঝানো সক্ষম হয়েছে, সবার সমাবেশের মধ্যে দিয়ে সারা দেশের মানুষের মধ্যে যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ চরিত্র হরণ করছে, ফ্যাসিবাদী চরিত্রের বহির্প্রকাশ ঘটেছে। এবং বহির্বিশ্ব যারা আজকে যে কথা কিছুক্ষণ আগে বললাম, যে আমার পার্শ্ববর্তী দেশ যে দেশের পুরো যে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, তার বিরুদ্ধে দীর্ঘ 17 বছর ত্যাগ, খুন, গুম, নির্যাতন, জেল, জরিমানা সব কিছু মাথায় নেই বিএনপি কিন্তু এই জাতীয় ঐক্যের এই প্রক্রিয়া চালু করছে। সর্বশেষ আইসা একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে 5ই আগস্টের আগে, শেখ হাসিনা এই প্রেক্ষাপটটাও কিন্তু শেখ হাসিনা সৃষ্টি করে দিয়েছে। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে যাই, সেখানে যে মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছে। সারা দেশের মানুষ সেদিনকে কোনো দলমত ছিল না, এবং এই 5ই আগস্টের আন্দোলন আমি মনে করি যে কোনো দল বা কোনো ব্যক্তির কোনো বইয়ের প্রকাশ, সকল দল থেকে শুরু থেকে দেখলাম যে আপনারা নির্বাচন নিয়ে কথা বলছেন, নির্বাচনের ডেট চাচ্ছেন, নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছেন, কিন্তু অন্যান্য দলগুলো সংস্কার চাচ্ছে। আমরা তো সংস্কার এবং নির্বাচন কোনোটার বিরুদ্ধে না, কিন্তু সংস্কারের নামে তো দীর্ঘ টাইম তো এই দেশে যৌক্তিক সময়টা চাচ্ছেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন। সরকার কখন কোনটা করবে সেটা ক্লিয়ার না করে, এখন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সরকারের মধ্যে আমাদের কাছে কিছু বিষয় কনফিউশন, সরকারের কিছু যারা দায়িত্বপ্রাপ্ত আছে, এখন ধরেন সরকারের যারা আছে, সরকার তো একটা 5 জন 10 জনের না, টোটাল যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আছে সবার, এখানে আমি দেখতে আমার ব্যক্তিগত অভিমত যে 90% এখনও ফ্যাসিবাদের যারা দোসর ছিল
তাদেরকে এখনো বিভিন্ন জায়গায় রাখছে, তারা বিভিন্ন জায়গায় কনফিউশন সৃষ্টি করছে এবং বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলি ঘটছে গোয়েন্দা সংস্থা ঠিকমতো রিপোর্ট দিচ্ছে কিনা সেটাও একটা বিষয় হয়ে দাঁড়াইছে। জি, আবার কেউ আসবো। আবার কখনো কখনো মনে হচ্ছে সরকারের মধ্যে থেকেও কেউ কেউ মনে করতেছে যে আমরা সরকার দল গঠন করব, সেখান থেকে সেই দল আসবে, নির্বাচন করবে, আসবে, এই বিষয়ে আমি আসবো। জি, জি। প্রশ্নগুলি জন্ম দিছে বিদায় এই আপনাকে একটা কথাগুলো রোডম্যাপ এসেছে। দিতে হবে। আপনি কবে করবেন আমি তো বলি না, আমাদের দল, আমাদের ফখরুল ইসলাম আলমগীর বলেন বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে না যে কালকেই দেন, কিন্তু আপনি কবে কি করবেন সেটা তো একটা প্ল্যানিং তো দিতেই হবে। ধন্যবাদ। প্ল্যানিং প্রত্যেকেরই থাকে। জি, আক্তার হোসেন, আপনাকে একটু যেটা বলছিলেন টিপু, গোলাম তাইফুল ইসলাম টিপু, যে সরকারের মধ্যে থেকেই কিন্তু এখন অনেকেই দল গঠনের চেষ্টা করছেন, দল গঠন করবেন, সেই কথাটা তিনি বলেছেন। সেই জায়গাটা আপনারা যারা আছেন অনেকেই সরকারের মধ্য থেকে দল গঠনের চেষ্টা করছেন, সেইটা কতটা যৌক্তিক এই মুহূর্তে? এখন যখন আমরা জাতীয় ঐক্যের কথা বলছি, সংস্কার কথা বলছি, তখন নতুন দল গঠনের জায়গাটা কি ঠিক হচ্ছে কিনা এই মুহূর্তে? দেখুন, জাতীয় ঐক্যের যখন বিষয়টা আসে, আচ্ছা, তখন আমি মনে করি বাংলাদেশের মানুষ, আমি যদি রাজনৈতিক দলগুলোকে আপাতত এক সাইডে রাখি, জি, বাংলাদেশের মানুষকে যদি আমি ওভারঅলি দেখি, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা জাতীয় ঐক্যের জায়গা তৈরি হয়েছে। এই জাতীয় ঐক্যের মধ্যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষের যেমন একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, একই সাথে বাংলাদেশের মানুষ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে পেতে চায়। এই জায়গাটা রাজনৈতিক দলগুলো তাদের কাগজে কলমে তাদের মধ্যে ইন্ডোর্স করতে হবে। এটা রাজনৈতিক দলগুলোর একটা লাইব্রেরির জায়গা, কারণ রাজনৈতিক দলগুলোর ভিতর দিয়ে তো একটা দেশ প্রকাশিত হয়, তো রাজনৈতিক দলগুলোকে সে দায়টা নিতে হবে এবং একই সাথে এই কাজগুলো করতে হবে। আপনি যেমনটা বলছিলেন যে সরকারে থেকে দল গঠন বা এরকম ধরনের যে বিষয়গুলো, দেখেন এই বিষয়টা মনে হয় আমাদেরকেই সব থেকে বেশি শুনতে হয় জাতীয় নাগরিক কমিটিতে আমরা যারা আছি। জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটি সিভিল সোসাইটির যে ভূমিকা, সে ভূমিকাই পালন করে আসছে। আমরা দীর্ঘ সময় ধরে সরকারের যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে আমরা অনেকগুলো বিষয় আমরা এমন পেয়েছি যেখানে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সঙ্গে সেটা সংগতিপূর্ণ নয়, সেই জায়গাগুলোতে আমরা আমাদের বক্তব্যগুলো দিয়েছি। আবার একই সঙ্গে জি, আমরা এই যে গণঅভ্যুত্থানের সরকার, সে সরকার যেন টেকসই হয়, টিকে থাকে, তার মাত্রাটা হচ্ছে, মানদণ্ড হচ্ছে যে গণঅভ্যুত্থানের স্পিরিট টিকে থাকা। জি। সেই জায়গা থেকে সরকারকে সহযোগিতার জায়গাটাতেও আমরা আছি। এখন ব্যাপার হলো যে জাতীয় নাগরিক কমিটি ইটসেলফ কোনো রাজনৈতিক দল হবে কিনা। আমরা কিন্তু বারবারই বলছি যে জাতীয় নাগরিক কমিটি ইটসেলফ কোনো রাজনৈতিক দল হবে না। তবে বাংলাদেশের মানুষের মধ্যে তরুণরা যাতে রাজনীতিতে সক্রিয় হয়, রাজনীতিতে তরুণদের একটা নতুন ভাষা নির্মাণের একটা কাজ জাতীয় নাগরিক কমিটি করছে এবং বাংলাদেশের মানুষ সেটা চায়, সে প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে যদি একটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব ঘটে, জি। সেটাকে তো আর আমরা ঠেকিয়ে রাখতে পারি না, সেটা একটা জিনিস হতে পারে। কিন্তু জাতীয় ঐক্যের যে বিষয়, সে ঐক্যের বিষয়ে কিন্তু বক্তব্য এইটাই যে রাজনৈতিক দলগুলো তারা চাক আর না চাক, বাংলাদেশের মানুষের মধ্যে একতার জায়গা তৈরি হয়েছে। আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই ডক্টর শফিকুল ইসলাম, সেটি হচ্ছে যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে জাতীয় ঐক্যের ক্ষেত্রে একটা চিড় ধরেছে, কোনো না কোনোভাবে সেই চিড়টা আমরা টের পাচ্ছি, কিন্তু এই চিড় মেরামত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি এক জায়গায় একসাথে কি বসেছে, তারা কি কোনো সংলাপ করছে, কোনো আলোচনা করছে, সেটা কিন্তু আমরা দেখছি না। তাহলে এই যে সংকটকালীন সময়টা যাচ্ছে, সেখানে যদি একটা জাতীয় সংলাপ না হয়, তাহলে এই চিড় মেরামত কিভাবে করবেন? বিরোধীর পরে এসে এই প্রশ্ন উত্তর আপনি দেবেন। শুনে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, কূটনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য নিয়ে আমরা আছি। আমি ডক্টর শফিকুল ইসলাম, আপনাকে বিরোধীর আগে জানতে চেয়েছিলাম যে জাতীয় ঐক্যের কথা আমরা বলছি, সেই জায়গাটায় চিড় ধরেছে কিনা, যদি ধরে থাকে সেই জায়গাটা মেরামতটা আসলে কিভাবে করণীয়, একটু যদি। আসলে দেখেন, জাতীয় ঐক্যটা আপনি শুরু করেছিলেন যে প্রসঙ্গটা দিয়ে, সেই প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে কোনো কি ব্যক্তি বা কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা শুধু জাতির বিরুদ্ধে, তা তো না। ষড়যন্ত্রটা হচ্ছে এই দেশের বিরুদ্ধে। দেখেন, আপনি সেই ষড়যন্ত্র থেকে কিন্তু কোনো শুধু টুপিওয়ালা, দাড়িওয়ালা, শুধু মুসলিম অথবা শুধু জামাত ইসলামী, শুধু বিএনপি, শুধু কোনো একটা দল, তা না। ষড়যন্ত্রটা এমন পর্যায়ে যে মানে এখন হাসনাত এবং সার্জিসদের গাড়িকে টার্গেট করা হয়েছে এবং এটা এখন মুখে মুখে প্রচারিত যে এই ট্রাকের পিছনে আসলে ড্রাইভার না, এই ট্রাকের পিছনে একটা রাষ্ট্র জড়িত। তার মানে এতটা মানে তারা স্প্রেড করেছে যে ওই জায়গাটা পর্যন্ত তারা পৌঁছে গেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমাদেরকে আস্তে আস্তে এখন কেউ কেউ ফোন করেন, মেসেজ দেয় যে ভাই আপনারা একটু সতর্ক চলাফেরা করবেন। কেন? আমি আমার স্বাধীন দেশে চলাফেরা করব। 15 বছরও তো আমরা সতর্ক চলাফেরা করেছি, তখন আমাদের উপর একটা পাথর চাপা ছিল। এখন আমাদের ছেলেরা, আমাদের শ্রমিক জনতারা
তারা একটা বিপ্লব নিয়ে এসে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সুন্দর নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। সেই সময় আমাদেরকে এই কথা শুনতে হবে কেন যে এই ট্রাক চাপা দিয়ে মানুষ মারার একটা কৌশল আমাদের দেশে কোনো একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হচ্ছে? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই জায়গায় আমি বলছি যে আপনার ন্যারেটিভটা হচ্ছে যে আমাদের ঐক্যের প্রয়োজনটা আসলে শুধু একটা দলের জন্য না, শুধু ব্যক্তির জন্য না, শুধু একটা সংগঠনের জন্য, ঐক্যটা রাষ্ট্রের জন্য। সুতরাং রাষ্ট্রের জন্য যদি ঐক্য হয় তাহলে তো আমাকে ফার্স্ট ভাবতে হবে, ফার্স্টিং হচ্ছে যে আমি ব্যক্তির ঊর্ধ্বে আমাকে দল নিতে হবে, দলের ঊর্ধ্বে আমাদের জনগণকে নিতে হবে, জনগণের ঊর্ধ্বে আমাদের দেশকে নিতে হবে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম উনি ঐক্যের ব্যাপারে কথা বলেছেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান উনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছেন, দেখা করে উনিও একই কথা বলেছেন। এবং আমার মনে হয় যে জাতীয় ঐক্য 2024-এর জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, আমাদের ছাত্র জনতা শ্রমিক ভাইয়েরা বোনেরা মিলে একটা ঐক্যের মডেল আমাদের সামনে তারা দিয়ে গেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ধরে রাখা। সেই জায়গায় যে চির ধরার কথা আপনি বলেছেন, এটা ইম্পর্টেন্ট। দেখতে হবে যে তীরটা আসলে ধরছে কোথা থেকে। এটার মানে আবিষ্কারটা বা এটা সূত্রপাতটা কোনো দেশ না, সূত্রপাতটা হচ্ছে আমাদের কোনো একটা পার্শ্ববর্তী জায়গা থেকে। ওই জায়গাটা যদি আমরা টাচ করতে পারি এবং সেই জায়গাটাকে ধরে যদি আমরা আগাতে পারি, তাহলে আমি মনে করি যে এটা আনুষ্ঠানিকতাটা বা একটা সংলাপ করে বা একটা লিখিত চুক্তিটা এটা যথেষ্ট নয়। এটা হচ্ছে আসলে আমাদের মানসিক দিক থেকে আমাদের এইটা নিতে হবে যে আমি প্রয়োজনে ছাড় দিতে হয়, তাহলে আমি জাতির প্রয়োজনে, আমার দেশের প্রয়োজনে আমরা এক হয়ে, যেমন জুলাই আগস্টে আমরা জীবন বাজি রেখেছি, আমাদের ছেলেরা জীবন দিয়েছে, সেটাকে আমরা মেনে যাবো। তখন আমাদের কোনো ব্যানার লাগবে না, তখন আমাদের দলের কনস্ট্রাকশন লাগবে না, বা আমাদের কোনো আলাদা করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। জাতির মানে জনগণই এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলবে এবং সেই জায়গাটা আমি মনে করে আছে এবং এটা আরো শক্তিশালী করতে হবে। আচ্ছা, আমি একটু যেতে চাই আক্তার হোসেন আপনার কাছে। সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করবে যেমন, তেমনি রাজনৈতিক দলগুলোকে সরকারের সহযোগিতা নিতে হবে। এখন এই যে সহযোগিতা দেয়া নেয়ার একটা সমন্বয়ের ব্যাপার আছে, এই সমন্বয় কি ঠিক আছে? ওইখানে কি আমরা কাজ করতে পারছি? সহযোগিতা করা এবং সহযোগিতা নেয়া। এখন সরকার তো সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত না। আমাদের জনগণ, আমি মানুষ হিসেবে তো আমার কিছু করণীয় আছে। সরকার আমার উপর কোনো কিছু একটা দায়িত্ব দিল, সেটাকে তো আমাকে পালন করতে হবে। সেই জায়গাটাকে আমরা আছি। বাংলাদেশে এর আগে যে গভর্নমেন্টগুলো ফর্ম হয়েছে, সে গভর্নমেন্টগুলো কোনো একটা রাজনৈতিক দল ব্যাক্ট হয়ে থাকে। আচ্ছা, কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল ব্যাক্ট না, মানে এর পিছনে কোনো রাজনৈতিক দল নেই। এই কারণে এবং এই যে সরকারটি গঠিত হয়েছে, বাংলাদেশের আপামর জনতা এবং রাজনৈতিক যত পক্ষ আছে, আওয়ামী ফেসিবাদীরা ব্যতি রেখে সকলের ঐক্যমতের ভিত্তিতে এই সরকারটা গঠিত হয়েছে। অতএব সরকার যখন তার রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনার অনেকগুলো জায়গায় সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে সংস্কারের জন্য। আমরা চাইব সরকার যেন রাজনৈতিক দলগুলোকে এই সংস্কার কমিশনগুলোতে প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ জানায়, এবং আমরা দেখেছি যে সেই কাজগুলো করা হচ্ছে এবং সেগুলোতে যেন প্রত্যেকটা রাজনৈতিক দলকেই যথাযথ মূল্যায়ন করা হয়। এটা আমাদের একটা চাওয়ার জায়গা থাকবে। এবং একই সাথে আমরা মনে করি এই সরকার যাতে ফাংশনেবল থাকে, এই কারণে এই সরকারের উপরে এখন এই যে 3 মাস যেতে না যেতেই নির্বাচনের যে একটা চাপ তাদের উপরে চাপায় দেওয়ার একটা চেষ্টা চলছে, সেটা থেকে যেন রাজনৈতিক দলগুলো বিরত থাকে। কেননা 2000 মানুষের জীবন এবং এত এত মানুষের পঙ্গু হওয়ার ভিতর দিয়ে আমরা যে সময়টা পেয়েছি, এই সময়টাকে যাতে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তার জন্য যতটা সময় প্রয়োজন ততটা সময় যেন অন্তর্বর্তীকালীন সরকার পায়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের আন্তরিক থাকার একটা আহ্বান থাকবে। ধন্যবাদ। আমি যেতে চাই তাইফুল ইসলাম টিপু আপনার কাছে। সেটি হচ্ছে যে আমরা সম্প্রতি দেখলাম যে আপনার সরকারি কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, ডক্টর মাহবুব রহমান কলেজ, ন্যাশনাল মেডিকেল, সবাই ছাত্ররা খুব তুমুল সংঘর্ষ করলো, মারামারি হলো, ব্যাপক মারামারি হলো। যে ছাত্ররা 5 আগস্ট আগে পরে যে ঐক্য আমরা দেখলাম, কিন্তু সেটা আসলে আশাহত হয়েছে দেশের মানুষ। এই যে সংঘর্ষ হলো, এই যে মারামারি হলো, হ্যাঁ, এই দায়টা কাকে দিবেন আপনি? জনগণকে, রাজনৈতিক দলকে, না সরকারকে? বিরতির পরে এসে আপনি এই উত্তরটা দেন। কথা বলছিলাম ঐক্য নিয়ে। আমি তাইফুল ইসলাম টিপু আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই যে সংঘর্ষ হলো বিভিন্ন কলেজের সাথে, আমরা 5 আগস্টের সময় যে ঐক্য দেখলাম সেই জায়গায় চির ধরেছে কিনা, এবং এই যে সংঘর্ষ হলো এটার দায় আসলে কে নেবে? সরকার নেবে, রাজনৈতিক দল নেবে, না কারা নেবে? দেখুন, আসলে রাজনৈতিক দল বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যে কিন্তু ঐক্য এখনো বিদ্যমান আমি মনে করি, কারণ তাদের মধ্যে আলাপ আলোচনা প্রতিনিয়ত ফরমাল ইনফরমাল চলছে রাজনৈতিক দলগুলোর ভিতরে। আচ্ছা, এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই ঐক্য ধরে রাখা এবং ঐক্যকে আরো শানিত করার জন্য সরকারের বড় দায়িত্ব। অভিভাবকের দায়িত্ব তো সরকার,
সরকার যত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে তত দ্রুত সিদ্ধান্ত তত মঙ্গল হবে। কারণ রাজনৈতিক নেতাদের সাথে সকল শ্রেণী পেশার মানুষের সাথে সম্পর্ক। দেখুন কিছুদিন আগে একটা আন্দোলন রাস্তাতে যারা রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে ফ্যাসিবাদকে রোখার জন্য, ভারত থেকে আসবে এখানে পল্টনের লোক হাজির করবে, তখনই দেখা গেল যে সেই দিনই সন্ধ্যাবেলায় ফ্যাসিবাদের দোষদেরকে উপদেষ্টা বানাই দেওয়া হলো। তার বিরুদ্ধে কিন্তু সকল রাজনৈতিক দল যারা মাঠে ছিল আন্দোলনের সময় অনেক কথাবার্তা এসেছে, অনেক সমালোচনা এসেছে। তো সেই জায়গাতে যদি সরকার যদি আন্তরিক না হয় যে আপনার আলোচনা নিবে কিনা, আলোচনাটা গ্রহণ করবে কিনা, সেই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আন্তরিক না হবে ততক্ষণ পর্যন্ত এটা নিষ্পত্তি হবে না। কারণ স্টেট হোল্ডার যে বিভাজন হয় কিনা এর ফলে, সেই ক্ষেত্রে এইটা থেকে বিভাজনটাকে আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। আর ছাত্রদের মধ্যে সংঘর্ষ এটা ইমোশনাল কিছু জায়গা থেকে হয়, ব্যক্তিগত কিছু সমস্যাতে হয়, এইগুলি মেজর বিষয় না। কিন্তু আমি যেটা মনে করছি রাজনৈতিক দলগুলোর ভিতর বাংলাদেশে এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আছে তাদের মধ্যে ঐক্য অত্যন্ত দৃঢ় এবং তাদের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত ফরমাল ইনফরমাল আলাপ আলোচনা চলছে। সরকারকেই এখন আগে আসতে হবে। সরকার যদি মনে করে যে আমাকে ক্ষমতায় অমুক নিয়ে আসছে, অমুকের কথা মতোই চলবো, বাকিরা কি বললো না বললো সেটা বিষয়। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার বলেছে, তারেক রহমান বলছে আনকন্ডিশনালি আমরা সরকারকে সহযোগিতা করতেছি। তাইফুল ইসলাম টিপু আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই আক্তার হোসেন আপনার কাছে, সেটি হচ্ছে যে বিভাজনের ফাঁদে কি আমরা পা দিচ্ছি কিনা? দেখুন, ছোট করে বলুন, 1 মিনিট। জি, ছাত্রদের মধ্যে বললেন যে নানাবিধ সময়ে দেখা যাচ্ছে ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ছে, এটা যেমন ছাত্রদের ইগোর একটা বিষয়। আবার দেখেন যে যখনই আবার পতিত ফেসিবাদী স্বৈরাচারীরা তারা ফিরে আসবে বলে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের ছাত্র জনতা সকলকে দেখবেন তারা রাজপথে কিন্তু এসে হাজির হয়ে আছে। অর্থাৎ এই বিভাজনের ফাঁদে ফেলবার যে চেষ্টাগুলো করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে না, আপনি দেখবেন ধর্মীয়ভাবেও এখানে বিভাজনের ফাঁদ পাতা হয়েছে। তারপরেও বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত সচেতন এবং সতর্ক দৃষ্টি তারা রেখেছে। আমি মনে করি মানুষের মধ্যে রাজনৈতিকভাবে তারপরে ধর্মীয়ভাবে নানা ধরনের মত থাকতে পারে, কিন্তু তারপরেও আমরা সবাই একটা বিন্দুতে একমত হয়েছি যে আমরা ফেসিবাদকে বাংলাদেশে আর ফিরতে দেব না, এটাই আমাদের শক্তির জায়গা। ধন্যবাদ আক্তার হোসেন। আমি যেতে চাই শেষ প্রশ্ন ডক্টর শফিউল ইসলাম আপনার কাছে, সেটি হচ্ছে যে গত 15 বছরের আইনের শাসনের যে ঘাটতির কথা বলা হচ্ছিল, আপনি কি সেই ঘাটতি এখনো দেখেন কিনা? আর একটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে যে আজকে সাতক্ষীরায় জামায়াত ইসলামের আমির ডক্টর শফিউর রহমান কথা বলেছেন। তিনি নারীদের পোশাক নিয়ে বলেছেন যে তাদের পোশাক আশাকের ব্যাপারে কোনো বাধা নেই, তারা তাদের মতো করে থাকতে পারে। এই বিষয়ে একটু বলবেন, দুটো বিষয় ছোট করে 1 মিনিট। প্রথম কথা হচ্ছে যে আইনের শাসনের জন্য তো আসলে বিগত 15 বছরে যেটা ছিল সেটা 2024 সালের 5ই আগস্টের পরে তো এটা স্বাভাবিকভাবেই একটা সরকারের পতনের পরে এটার অগ্রগতিটা দৃশ্যমান। আচ্ছা, বিশেষ করে আমাদের ছাত্ররা যখন ট্রাফিক দায়িত্ব নিয়েছে, খুবই মানে বলা যায় যে এদেশের নাগরিকরা এখন এই দেশের দায়িত্ব নিয়েছে, আর তখন একটা পরিবারের হাতে এই দেশ জনগণ জিম্মে ছিল। সেই জায়গাটা থেকে মুক্তির পরে এখন নাগরিক তার জায়গা থেকে দায়িত্ব পালন করছে, সুতরাং এটা একটা স্বস্তির ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের এই জাতীয় ঐক্যের ব্যাপারে তিনি একটা সেন্টেন্স খুব স্ট্রংলি বলেন যে আমাদের সব কিছু যদি ছেড়ে দিতে হয়, সর্বস্বটুকু ছাড় দিতে হয়, তারপরও আমাদের ছেলেরা, আমাদের ছাত্র শ্রমিক জনতা জীবন বাজি রেখে যে ঐক্যের একটা মডেল আমাদের সামনে দিয়েছে, এটাকে আমরা কোনোভাবে হাতছাড়া হতে দেব না। আর সাতক্ষীরায় উনি যে কথাটা বলেছেন এটা খুবই গ্রাজুয়াল কথা। এটা যদি ইসলামের দৃষ্টিভঙ্গিতেও আপনি বিশ্লেষণ করেন, ইসলামের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আপনি ধর্ম তো কাউকে চাপিয়ে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে ঘোষণা করেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থাটাকে কঠিন করি নাই, এটা সহজ করেছি। মদ যখন হারাম করা হয়, মদ একসাথে কিন্তু হারাম করা হয় নাই, এটাকে প্রথমে অপকারিতা বলা হয়েছে, তারপর বলা হয়েছে নামাজের সময় খাওয়া যাবে না, তারপর বলা হয়েছে একটা পর্যায়ে যে এটা থেকে তোমরা বিরত থাকো। সুতরাং জামাত ইসলামী তো এমন কোনো পার্টি না যে ওহির বিধানের বাইরে গিয়ে আমরা কারোর উপর কোনো বিধান চাপিয়ে দিতে পারবো। আবার উনি তো এটা বলেন নাই যে কেউ যদি পর্দা মেনটেন করতে চায় আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আক্তার হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর শফিকুল ইসলাম এবং তাইফুল ইসলাম টিপু, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আমরা শুধু বলতে চাই যে জাতীয় ঐক্যের বেলায় পুরো দেশকে জাতীয় স্বার্থের বিবেচনা করে আমাদেরকে সত্যিকার অর্থে এক বিন্দুতে আসতে হবে। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।